ওকে, তাহলে যে প্যাসেজটা এখন আমরা সলভ করতে যাচ্ছি, যারা পরে জয়েন করলেন, সেটা হচ্ছে দ্য ইজ দ্য এরা অফ আর্টিফিশিয়াল ইন স্পিচ ট্রান্সলেশন আপন আস। হেডলাইনটা আমরা পড়ে ফেলেছি। ওয়ান্স দ্য স্টাফ অফ সায়েন্স ফিকশন, টেকনোলজি দ্যাট এনাবলস পিপল টু টক ইউজিং ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইজ নাও হিয়ার, বাট হাউ ইফেক্টিভ ইজ ইট। প্যাসেজটা পড়ার পরে, এটা আমাদের হেডলাইন, এটা পড়ার পরে আমরা একটু ওভারঅল খেয়াল করবো এখানে কি কি ধরনের প্রশ্ন আছে। ঠিক আছে, হোয়াট টাইপ অফ কোয়েশ্চেন্স আর দেয়ার। প্রথম 27 থেকে 30 পর্যন্ত যে প্রশ্নটা, এটা হচ্ছে আমাদের মাল্টিপল চয়েস উইথ ওয়ান অ্যান্সার। মাল্টিপল চয়েস উইথ ওয়ান অ্যান্সার টাইপের প্রশ্ন, এটার কিছু বৈশিষ্ট্য আছে। আমরা যারা রিডিং এর ক্লাস শেষ করেছে আপনারা জানি, বাট তারপর আমি এটা আপনাদেরকে আবার একটু বলে দেবো। পরের কোশ্চেন টাইপটা 31 to 34, এটা মোটামুটি রেয়ার একটা কোশ্চেন টাইপ, বাট কেমব্রিজ 19-এ আছে, যেজন্যই আসলে আজকের প্যাসেজটার দিকে ফোকাস করা। এই কোশ্চেন টাইপটার নাম হচ্ছে সেন্টেন্স হাফ ম্যাচিং। এটার বৈশিষ্ট্য আমি এখন আপনাদের একটু বলছি। আর পরের লাস্ট যে কোশ্চেন টাইপটা আছে সেটা হচ্ছে 35 to 40। এই কোশ্চেন টাইপটা হচ্ছে ইয়েস নো নট গিভেন, এটা আমাদের মোটামুটি পরিচিত একটা কোশ্চেন টাইপ। ওকে, তো যখন আমরা সলভ করতে যাচ্ছি তখন একটা ব্যাপার হচ্ছে যে এই কোশ্চেন টাইপটা মাল্টিপল চয়েস উইথ ওয়ান অ্যান্সার, এটার অ্যান্সার লোকেশন সিরিয়াল মেনটেন করে। ঠিক আছে, ইট ফলোস ফলো সিকোয়েন্স, এটা সিকোয়েন্স ফলো করে। ঠিক আছে, তারপরে সেন্টেন্স হাফ ম্যাচিং, এটাও সিকোয়েন্স ফলো ফলো করে, এবং লাস্ট যেটা ইয়েস নো নট গিভেন, তিনটে আসলে সিকোয়েন্স ফলো করে। তো আপনারা যারা রিডিং এর ক্লাস করেছেন আমার সাথে, আপনারা জানেন যে সবগুলো কোশ্চেন যদি সিকোয়েন্স ফলো করে, তাহলে এখানে কিন্তু প্যারালাল অ্যাপ্রোচের ওইভাবে প্রয়োজন পড়বে না। বাট বাট তারপরে যেহেতু এটা লাস্ট প্যাসেজ, আমরা একটু খেয়াল রাখবো যে অ্যান্সার ওভারল্যাপ করছে কিনা। আহ মানে হচ্ছে যে যেখান থেকে আমাদের মাল্টিপল চয়েসের অ্যান্সার আসছে, একটু আমরা সাবধান থাকবো যে ওই জায়গায় আবার অন্য কোনো কোশ্চেন আসছে কিনা। বাট সাধারণত যেহেতু সবগুলো সিকোয়েন্স ফলো করে, এই টাইপের প্রশ্নগুলো ওভারল্যাপটা আসলে করে না। তো আমরা এখন শুরু করতে যাচ্ছি প্রথমে মাল্টিপল চয়েসের প্রশ্নগুলো দিয়ে। একটু আমরা দেখি যে মাল্টিপল চয়েস টাইপের প্রশ্নের অ্যান্সার গুলো কিভাবে আসছে। আমরা সরাসরি চলে যাব আগে প্রথম প্রশ্নগুলোর দিকে। প্রথম কোশ্চেন যেটা, সেটা বলছে এরকম। এটা আমাদের প্রথম প্রশ্ন, 27 নম্বর। এই প্রশ্নটার ভেতরে একটা ব্যাপার হচ্ছে যে এখানে একই সাথে ল্যান্ডমার্কও আছে এবং ডিরেকশনও আছে, মানে বলে দিয়েছে এটার অ্যান্সারটা কোন প্যারাগ্রাফে আছে। এটা আমাদের জন্য একটা ভালো জিনিস, কারণ এটাতে আমরা সহজে বুঝতে পারবো যে আমাদের কোথায় গিয়ে অ্যান্সারটাকে খুঁজতে হবে। তো সেন্টেন্সটা যদি একটু পড়েন তাহলে কি দেখতে পাচ্ছেন, হোয়াট ডাজ দ্য রিডার লার্ন অ্যাবাউট দ্য কনভারসেশন ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। রিডার কনভারসেশনের ব্যাপারে কি শিখতে পারবে, লার্ন অ্যাবাউট দ্য কনভারসেশন, আর লোকেশন হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ। অপশনগুলো আপনার আগে পড়বেন না, অপশন পড়ে লাভ নাই। আমরা ফার্স্ট প্যারাগ্রাফে চলে যাব, দেখবো ওখানে কনভারসেশন রিলেটেড কি ধরনের কথাবার্তা বলা আছে। আপনাদের মধ্যে থেকে আমরা একজন ওটাকে পড়বো, পড়ার পরে এসে আমরা একটু চেক করবো এ থেকে ডির মধ্যে কোন কথাটা, আমাদের আমরা যেটা কনভারসেশনের ব্যাপারে শিখলাম, কোন কথাটা আসলে এ থেকে ডির মধ্যে সবচেয়ে কাছাকাছি ম্যাচ করছে। তো আমি ফার্স্ট প্যারাগ্রাফে যাচ্ছি। আমি আপনাদের এখানে এক্সপেক্ট করছি যে আপনারা একটু হাত তুলুন, কে প্রথম প্যারাগ্রাফটা মানে আমার সাথে একটু পড়তে চাচ্ছেন। রেজ ইউর হ্যান্ড। আবিদ, সুপ্রিয়া আছেন। আবিদ আগে হাত তুলছেন, তো আমরা আবিদকে একটু নিব। তো আমরা একটু দেখি এখানে কোথায় বলেছে এই নয়েজ রিলেটেড। হ্যাঁ, প্রথম প্যারাগ্রাফটা হচ্ছে এটা। ওকে, ওকে, চলুন আমরা একটু দেখি। আচ্ছা, তো আবিদ আনমিউট করো এবং চলো আমরা একটু দেখি এখানে কনভারসেশন শব্দটা কোথাও তুমি দেখতে পাচ্ছ কিনা। কনভারসেশন না চোখে স্যার, পড়ছে, কনভারসেশন নেই কনভারসেশন। স্যার। না স্যার, নেই। মোটামুটি ছোট প্যারাগ্রাফ আছে, তাহলে একটু পড়া শুরু করো নয়েজ থেকে। লেটস সি। ওকে। নয়েজ
Alex, we will tell me, is one of the major challenges that artificial speech আচ্ছা, translation. আম, একটু আমরা থামি। আবি, তুমি কি আরেকটু লাউড হতে পারবে? দেখো তো, কেন আবিট Definitely. লাউডার। আমি আমার এখানে সাউন্ডটা একটু ঠিক করছি। হ্যাঁ, এবার তুমি একটু দেখো যে আরেকটু স্পষ্ট হওয়া যায় কিনা। আরেকবার, লেটস ট্রাই अगेन। নয়েজ, শুরু করো। Again, sir. হুম। Noise. Alex, we will tells me, is one of the major challenges that artificial speech translation has to meet. A device may be able to recognize speech in a laboratory or a meeting room, but will struggle to cope with the kind of background noise I can hear in my office surrounding Professor Weevil as he speaks তুমি। to me to me from Kyoto Station in Japan. হুম। I'm struggling টু ফলো to হিম। follow him in English on a sketchy line that reminds me we are nearly 10,000 kilometers apart, এন্ড দ্যাট and দিস। that distance is still an obstacle to communication even if you are speaking the same language. As we are, we haven't reached the future yet. If we had, we will would have been able to speak more comfortably in his native German, and I would have been able to hear this word in English. এই পুরো প্যারাগ্রাফটা আসলে কনভারসেশন নিয়ে বলেছেন। এখন রিডিং এর ব্যাপারে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস মনে করিয়ে দিচ্ছি। প্রথম পয়েন্ট হচ্ছে যে রিডিং এর কোনো কোশ্চেনের অ্যান্সারই এখন আর আমরা এক সেন্টেন্স পড়ে যে দিতে পারবো সে যুগটা কিন্তু নাই। আমাদেরকে সবারই প্রিপেয়ার থাকতে হবে যে আমাদেরকে তিন চারটা সেন্টেন্স বা বেশ খানিকটা অংশ, কিছুটা অংশ করে পড়ার অভ্যাস আমাদের থাকতে হবে। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে কোনো মতেই সেন্টেন্স বাই সেন্টেন্স ট্রান্সলেশনের দিকে আপনারা এফোর্ট দেবেন না। আপনারা কয়েকটা করে সেন্টেন্স পড়বেন, বা পুরো একটা প্যারাগ্রাফ যদি আপনাদের এরকম পড়তে হয়, ছোট প্যারাগ্রাফ গুলো পুরোটা পড়বেন এবং পড়ার পর ওভারঅল চিন্তা করবেন যে এখানে কি তথ্যটা ছিল। এই অভ্যাসটা আপনাদের তৈরি করতে হবে। সেন্টেন্স বাই সেন্টেন্সে আপনারা কোনো মিনিং খুঁজে পাবেন না, বাট কনটেক্সচুয়ালি ওভারঅল যদি চিন্তা করেন তাহলে কিছু শব্দ যদি মিনিং নাও জানা থাকে, স্টিল আপনারা এটার ওভারঅল মিনিংটাকে বুঝতে পারবেন। এই প্যারাগ্রাফে ওভারঅল কি নিয়ে আলোচনা করেছে? ওভারঅল আলোচনা করেছে নয়েজ নিয়ে। অ্যালেক্স ওয়েবলের সাথে ও যখন কথা বলতে যাচ্ছে তখন ওর কিছু এক্সপিরিয়েন্স নিয়ে, আর লাস্ট লাইনের দিকে ও একটা মন্তব্য করেছে যে আমরা এখনো ফিউচারে এসে পৌঁছায় নাই। যদি আমরা পৌঁছাতাম তাহলে ওয়েবল সে কি করতো, সে কমফোর্টেবলি জার্মান ল্যাঙ্গুয়েজে কথা বলতো আমার সাথে, আর আমি হচ্ছে তার কথাগুলোকে ইংলিশে শুনতে পারতাম, কারণ হচ্ছে অটোমেটিকলি ওর কথাগুলো ট্রান্সলেশন হয়ে আমার কাছে আসতো। ও খুব আরাম করে ধরেন জার্মান ভাষায় কথা বলছে, কিন্তু আমিও খুব আরাম করে ওর জার্মান ভাষাটা ইংরেজিতে শুনতে পেতাম। এটা ও আসলে বলতে চাচ্ছে, কিন্তু এটা ও শুনতে পায়নি। এজন্য ও বলছে যে আমরা এখনো ফিউচারে পৌঁছাইনি। তাহলে ওভারঅল কি আলোচনা করলো কনভারসেশনের বিষয়ে? ও শুরু করেছে নয়েজ কথাটা দিয়ে। নয়েজ মানে হচ্ছে যে আহ, শব্দ দূষণ বা অতিরিক্ত শব্দ, তাই না? চেঁচামেচি। নয়েজ হচ্ছে সাউন্ডের একটা নেগেটিভ সিনোনিম। ও বলছে যে নয়েজ, যেটা অ্যালেক্স ওয়েবল আমাকে বলেছিল, যে আর্টিফিশিয়াল স্পিচ ট্রান্সলেশনের ক্ষেত্রে একটা অনেক বড় মেজর চ্যালেঞ্জ। একটা ডিভাইস হয়তো স্পিচকে ল্যাবরেটরিতে বুঝতে পারবে অথবা মিটিং রুমে, যেখানে সে অতিরিক্ত বা সাইডের কোনো সাউন্ড নাই, কিন্তু সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নয়েজ যদি আসে তখন সেটা কিন্তু স্ট্রাগল করবে। যে ব্যাকগ্রাউন্ড নয়েজটা আমি আসলে শুনি যখন আমি অফিস থেকে প্রফেসর ওয়েবলের সাথে কথা বলছি। প্রফেসর ওয়েবল কথা বলছে কিয়োটো থেকে, আর আমি আমার অফিস থেকে তার সাথে কথা বলছি, এই সময় ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে আমাদেরকে মানে সমস্যা ক্রিয়েট করে। আমি স্ট্রাগল করি টু ফলো হিম ইন ইংলিশ। মানে ফলো হিম মানে তার কথা বোঝা, ফলো হিম মানে আন্ডারস্ট্যান্ড করা। তার ইংরেজিটা আমার বুঝতে সমস্যা হয়, কারণ আমরা স্ক্র্যাচি লাইন মানে হচ্ছে ফোনের যে লাইনটা, কমিউনিকেশনের যেই মিডিয়ামটা, ওটা স্ক্র্যাচই বলছে, মানে ওখানে সাউন্ড হইতেছে এক্সট্রা, ক্যাচ ক্যাচ শব্দ এরকম হচ্ছে, এটা স্ক্র্যাচি লাইন বলছে। এবং ওই স্ক্র্যাচি লাইনের কারণে ও বুঝতে পারে, যে মনে পড়ে ওর বারবার যে আচ্ছা আমরা কিন্তু একই দেশের নাই, একই দেশের থেকে আমরা যদি ফোনে কথা বলতাম তাহলে ফোনে কথা অনেক ক্লিয়ার থাকতো। যেহেতু ও হচ্ছে 10,000 কিলোমিটার দূরে, আর আমরা কথা বলতেছি একজন একজনের সাথে, তো এই জন্য স্ক্র্যাচি লাইনে ওর ইংরেজিটা আমার ধরতে সমস্যা হয়।
আর ডিস্টেন্স এখনো কমিউনিকেশনের ক্ষেত্রে একটা অবস্টাকল। পরের লাইন যেটা বলছে, এই কমিউনিকেশনটাই হচ্ছে ওই যে কনভারসেশন বা ব্যাপার আমরা বলবো, যে যদি আমরা সেম ল্যাঙ্গুয়েজেও কথা বলি তারপর যদি ডিস্টেন্স থাকে তাহলে সমস্যা। তো সব মিলিয়ে ও নয়েজ নিয়ে কথা বললো, ও বললো যে আর্টিফিশিয়াল স্পিচ ট্রান্সলেশনের এখনো কোন মেজর চ্যালেঞ্জটাকে আসলে মিট করতে হবে। ও যখন ওয়েবলের সাথে কথা বলতেছে তখন ও কি ধরনের সমস্যা ফিল করতেছে। আর লাস্টে ও কমেন্টটা করলো যে আমরা যদি ফিউচারে পৌঁছে যেতাম তাহলে ও ফ্লুয়েন্টলি জার্মান ভাষায় কথা বলতো, সেটাই আমার কাছে ট্রান্সলেশন হয়ে আসতো। মানে এটা একটা ওর অবজারভেশন যে ফিউচারে এখন আমরা পৌঁছাইনি। এই তথ্যগুলোর উপর বেস করে এবার আমরা এ থেকে ডি পর্যন্ত একটু অবজার্ভ করব, এবং এখানে আমরা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন আমরা বাদ দিতে থাকবো। কারেক্ট অ্যান্সারটা না খুঁজতে পারলেও আমরা আগে ট্রাই করবো হচ্ছে রং অ্যান্সার গুলোকে বাদ দিতে। দেখুন এ কি বলছে, দ্য স্পিকার্স আর কমিউনিকেটিং ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। এখানে স্পিকাররা কি কমিউনিকেটিং করছে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে? আপনাদের কি মনে হয়, নাকি একই ল্যাঙ্গুয়েজে ওরা কথা বলছে? একই ল্যাঙ্গুয়েজ না ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? এখানে যারা কথা বলছিল, প্রফেসর ওয়েবল এবং ও, একই ল্যাঙ্গুয়েজে কথা বলছে নাকি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলছে? Okay. সেম ওরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বলছে। সেম সেম ল্যাঙ্গুয়েজে কথা ল্যাঙ্গুয়েজ। বলছে। হ্যাঁ, ও এটা বলেছে যে ওরা আসলে সেম ল্যাঙ্গুয়েজে কথা বলছে। প্রফেসর ওয়েবলও ওর সাথে ইংরেজিতে কথা বলছে, যদিও তার নেটিভ হচ্ছে জার্মান, কিন্তু সে ইংরেজি সে কথা বলছে। সো এক নম্বরের প্রশ্ন মানে ইনফরমেশনটা সত্য না। বি, নিদার অফ দ্য স্পিকার ইজ ফ্যামিলিয়ার উইথ দেয়ার এনভায়রনমেন্ট। হতে পারে, আমরা এটার দিকে পরে আবার আসবো, এটা আমরা হাতে রাখলাম একটু। সি, দ্য টপিক অফ দ্য কনভারসেশন ইজ ডিফিকাল্ট ফর বোথ স্পিকার। টপিকটা নিয়ে কোনো কথা বলেনি, ওরা দুজন ইংরেজিতে কথা বলছিল, টপিক নিয়ে আলোচনা হয়নি আসলে। ডি, আসপেক্টস অফ দ্য কনভারসেশন আর চ্যালেঞ্জিং ফর বোথ স্পিকার। কনভারসেশনের যে মানে সিচুয়েশনটা, মানে আসপেক্ট মানে পরিস্থিতিটা আসলে, তো পরিস্থিতিটা হচ্ছে উভয়ের জন্যই চ্যালেঞ্জিং ছিল, উভয়ের জন্য একটু ঝামেলা ছিল, এটাকেও আমরা হাতে রাখলাম। বি আর ডি এর মধ্যে যদি একটাকে চুজ করতে হয়, বেটার অ্যান্সার আপনাদের মধ্যে কোনটা? চ্যাট বক্সে একটু আমাকে ডি লিখে জানান। ডি ডি চ্যাট বক্সে একটু লিখে জানান বি আর ডি এর মধ্যে বেটার অ্যান্সার কোনটা। স্টুডেন্টরা সবাই চ্যাট বক্সে জানাচ্ছে বি আর ডি এর মধ্যে বেটার অ্যান্সার কোনটা। জবাবটা হচ্ছে ডি বেটার অ্যান্সার, বি নয়। তার কারণ হচ্ছে ওরা এনভায়রনমেন্টের সাথে ফ্যামিলিয়ার না কেউই, এটা আমরা বোধহয় বলতে পারি না। মানে আমাদের কাছে শুধু তথ্য আছে যে ওয়েবল জাপানে আছে আর ওর জায়গাতে আছে, ওর জায়গাটা অবশ্যই ওর কাছে ফ্যামিলিয়ার হতে পারে, উই ডোন্ট নো। সো আমার মতে বা আমাদের সবারই মতে, স্টুডেন্টরাও সেটাই লিখেছেন যে এটার অ্যান্সারটা বেটার হচ্ছে ডি। সো আপনি ডিটাকে সিলেক্ট করে ফেলবেন। কম্পিউটার বেস হলে এখানে আপনি ক্লিক করে দিলেই হবে, পেপার বেস হলে আপনার অ্যান্সার পেপারে ডিটা ট্রান্সফার করতে হবে। ওকে, সো একটু শিওর হয়ে নেই, যদিও যেহেতু আমাদের সবগুলো কোশ্চেনটা প্যারালাল মানে আলাদা সিকোয়েন্স ফলো করবে, তো 31 থেকে 34 অ্যান্সার মিডিলের দিকে কোথাও আসার কথা, আর লাস্টের দিকে আসার কথা ইয়েস নো নট গিভেন। তারপরে একটু সাবধান হওয়ার জন্য আমরা প্রথম প্যারাগ্রাফটা পড়ার পরে সেন্টেন্স সাবমেন্টিং এর প্রথমটা এবং ইয়েস নো নট গিভেন এর প্রথমটা একটু খেয়াল করবো, যেহেতু এই কোশ্চেনগুলো সিরিয়াল মেনটেন করে। প্রথমটা যদি আমরা না পাই তাহলে বাকিগুলো আসলে নাই। চলুন একটু দেখা যাক যে কি ধরনের প্রশ্ন আসলে আছে। স্পিচ ট্রান্সলেশন মেথড আর ডেভেলপিং ফাস্ট ইন জাপান। জাপানে ওয়েবল আছে এবং ওয়েবল স্পিচ ট্রান্সলেশন আসলে ইউজ করতে পারে নাই। সো আমাদের মনে হয় না আমরা আসলে এই জায়গাতে এখনো পৌঁছেছি যে জাপানে ফাস্ট ট্রান্সলেশন করছে কিনা এই রিলেটেড কোনো তথ্য উই ডোন্ট নো অ্যাকচুয়ালি ইয়েট। সো 31-এর অ্যান্সারটা প্রথম প্যারাগ্রাফ থেকে আসেনি। 35-এর অ্যান্সারটা দেখি প্রথম প্যারাগ্রাফ থেকে এসেছে কিনা। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন সিস্টেম উইল বি সিন অ্যাজ ভেরি ইউজফুল থ্রু আউট দ্য একাডেমিক অ্যান্ড প্রফেশনাল ওয়ার্ল্ড। ট্রান্সলেশন সিস্টেম নিয়ে এখন আমরা কিছু বলিনি, সো এটাও আমাদের বাদ গেল। আমরা তাহলে একটু মাল্টিপল চয়েসটা সলভ করে করে এগোতে থাকি। আম, প্রথমটা সলভ করতে আমাদেরকে আবিদ সাহায্য করেছিল, সেকেন্ডটা সলভ করতে কে সাহায্য করবেন একটু হাত তুলুন তো দেখি। আমরা প্রশ্নটাকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, সুপ্রিয়া এর আগে হাত তুলেছিল, তো সুপ্রিয়াকে আমরা আরেকবার হচ্ছে সুযোগ দিচ্ছি। সুপ্রিয়া, হ্যাঁ আনমিউট করুন সুপ্রিয়া একটু।
নম্বর প্রশ্নটা এবার আমরা একটু পড়বো। সুপ্রিয়া, 28 নম্বর প্রশ্নটা একটু পড়ুন, কি লেখা আছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে? আচ্ছা, সুপ্রিয়া আনমিউট করতে পারছে না মনে হয়। উম দেখি একটু। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস। আচ্ছা হ্যাঁ, সুপ্রিয়া আনমিউট করতে পেরেছেন। সুপ্রিয়া, আপনি 28 নম্বর প্রশ্নটা একটু পড়ুন, কি লেখা আছে? হ্যালো। আচ্ছা, সুপ্রিয়ার কথা আমরা শুনতে পাচ্ছি না। জান্নাতুল ফেরদৌস, আপনি একটু আনমিউট করুন তো দেখি। হ্যাঁ, জি জান্নাতুল, স্যার। হ্যাঁ 28 নম্বরটা পড়া শুরু করুন, কি লেখা আছে? What assists the electronic translator during lectures at অমুক, Karachi হ্যাঁ, Institute ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা যেহেতু of নাম, Technology? হ্যাঁ এটা যেহেতু নাম, এটাকে আমাদের ট্রান্সলেশনও করার দরকার নেই, কষ্ট করে পড়ারও দরকার নেই, আমরা জাস্ট খেয়াল করব। এটা আমরা সার্চ করে বের করতে পারবো। হোয়াট অ্যাসিস্ট মানে হচ্ছে কোন জিনিসটা সাহায্য করেছিল, এটা সিঙ্গুলার একটা জিনিস হবে। কাকে সাহায্য করছিল? ইলেকট্রনিক ট্রান্সলেটরকে। Translator. কখন? লেকচারের সময়। কোথায়? অমুক জায়গায়। অমুক জায়গায় লেকচারের সময় ইলেকট্রনিক ট্রান্সলেটরকে কে সাহায্য করছিল? আসুন আমরা প্যাসেজে যাই, দেখি কার্সলোরো অমুক জিনিসটা পরের প্যারাগ্রাফে আছে কিনা। অবশ্যই পরের প্যারাগ্রাফে আছে, এই যে আছে, কারণ আমি বলছি না এটা অ্যান্সার লোকেশন সিরিয়াল মেনটেন করবে। এখানে আমরা এবার একটু দেখবো যে লেকচারে কোন জিনিসটা সাহায্য করছিল। আমরা অপশন গুলো পড়িনি, আমরা সবাই একটু খেয়াল করবো এখন প্যাসেজে কি বলেছে। জান্নাতুল, পড়া শুরু করুন, কি লেখা আছে? Yes. অ্যাট At অমুক Karachi ইনস্টিটিউট, হ্যাঁ। Institute of Technology, where he is a professor of computer science, Weibel and his colleagues already give lecture in German that their student can follow in English via an electronic translator. The system সিস্টেম জেনারেটস generates text that টেক্সট। student can read text that students can read on their laptops or phones. So So the the process is somewhat similar to সাবটাইটেলিং, সাবটাইটেলিং। subtitling. It helps the lecture speak clearly, don't have to compete with background chatter, and say much the same thing each year. গ্রেট। In each year. আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এখানে আমরা হেল্পস কথাটা পাচ্ছি, এই হেল্পস কথাটা অ্যাসিস্টের সাথে যাচ্ছে। হোয়াট অ্যাসিস্ট দ্য ইলেকট্রনিক ট্রান্সলেটর ডিউরিং দ্য লেকচার অ্যাট অমুক। তাহলে লেকচারকে হেল্প করে হচ্ছে ইলেকট্রনিক একটা ট্রান্সলেটর। কোথায়? গিভ লেকচার, এই যে ইলেকট্রনিক ট্রান্সলেটর। এখন হোয়াট অ্যাসিস্ট দ্য ইলেকট্রিক ট্রান্সলেশন ডিউরিং লেকচার্স অ্যাট অমুক। ওকে, আমরা মনে হয় অ্যান্সার লোকেশনে পৌঁছাই নাই আসলে, রাইট? কারণ এখানে আমরা ইলেকট্রনিক ট্রান্সলেটরের কথা বললাম, যেটা কিনা লেকচারারকে হেল্প করে, বাট আমাদের আসলে দরকার ইলেকট্রনিক ট্রান্সলেটরকে কে হেল্প করে। তো এটার মিনিংটা হচ্ছে যে অমুক ইনস্টিটিউটে, যেখানে প্রফেসর অফ কম্পিউটার সায়েন্স ওয়েবল এবং তার কলিগরা ইতিমধ্যে লেকচার দিচ্ছে জার্মানে, যেটা তার স্টুডেন্টরা ফলো করতে পারে ইংলিশে ইলেকট্রনিক ট্রান্সলেটর দ্বারা। এই সিস্টেমটা টেক্সট জেনারেট করে, মানে এটা তৈরি করে কাকে? টেক্সটকে। আর আহ, যেটা তাদের স্টুডেন্টরা ফলো করতে পারে ইংলিশে, যেটা স্টুডেন্টরা তাদের ল্যাপটপ এবং ফোনে পড়ে। সো প্রসেসটা সামার সিমিলার টু সাবটাইটিং, মানে এটা সাবটাইটেল তৈরি করার মতো। ইট বলতে এখানে এই সিস্টেম বা ইলেকট্রনিক ট্রান্সলেটরকে বোঝাচ্ছে। এই ট্রান্সলেটরটা লেকচারারদেরকে ক্লিয়ারলি স্পিচ করতে সাহায্য করে। ডোন্ট হ্যাভ টু কম্পিট উইথ ব্যাকগ্রাউন্ড চ্যাটার, এবং তাদেরকে ব্যাকগ্রাউন্ডে যদি কেউ কথা বলে সেটার সাথে তাদের কোনো প্রবলেম হয় না আর কি। অ্যান্ড সে দ্য মাচ মাচ সেম মাচ দ্য সেম থিং ইচ ইয়ার, এবং প্রতি বছর তারা একই রকম জিনিসপত্র আসলে বলে। আমরা একটু চেক করে দেখি এর পরের প্যারাগ্রাফে ইলেকট্রনিক ট্রান্সলেটর নিয়ে কোনো কথা বলা আছে কিনা। যদি না থাকে আম, তাহলে দ্য আইডিয়া অফ, এরপরে আমাদের মনে হয় ইলেকট্রনিক ট্রান্সলেটর বা কেআইটি ইনফরমেশনটা নাই, তাহলে এই জায়গাতেই অ্যান্সারটা আছে। আমরা একটু আরেকবার দেখবো, হয়তো না,
এরপরে আর নাই, তাহলে এই জায়গাটুকুর মধ্যে আছে। সো হোয়াট উই আর মিসিং, লেটস সি। তো লেকচারটা দিয়েছে জার্মানিতে, ট্রান্সলেটর করেছে, টেক্সট করছে যেটা তার ল্যাপটপে এবং ফোনে পড়ছে। সো দ্য প্রসেস ইজ সামওয়্যার রিলেটেড টু সাবটাইটেলিং, সাবটাইটেলিং এর মতো। সে দ্য মাচ থিং। হুম, ওকে, ঠিক আছে। আমরা ওভারঅল তথ্যগুলো পেয়েছি, দেখি এইটুকুর মধ্যে আমরা একবার চেক করে দেখি কোন অপশনটা ম্যাচ করে কিনা। জানাতুল ফেরদৌস, ঠিক আছে, এবং সবাই খেয়াল করুন। এ বলেছে দ্য রিপিটেড কন্টেন্ট অফ দ্য লেকচার। ও আচ্ছা, সেম থিং ইচ ইয়ার, এটা কিছুটা মিলে যাচ্ছে একটা গিভেন ইনফরমেশনের সাথে। জি স্যার। ওকে, দ্য স্টুডেন্টস রিডিং স্কিল। রিডিং স্কিল নিয়ে কিছু বলা নাই। রিডিং স্কিল কেমন, ভালো না খারাপ, এটা আসলে বলেনি। রিডিং স্কিল নিয়ে বলেনি, ওরা জাস্ট রিড করে বলেছে। দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড, সেটা ওদেরকে সাহায্য করে কিনা, না, কারণ একজন জার্মানিতে বলতেছে, একটা ইংলিশে ট্রান্সলেট করছে, ইংলিশে ল্যাঙ্গুয়েজটা আসলে ট্রান্সলেট হেল্প করছে। করছে না। দ্য লেকচারার্স টেকনিক্যাল এবিলিটি, টেকনিক্যাল এবিলিটি, টেকনিক্যাল এবিলিটি ওরা কম্পিউটার সায়েন্সের, কিন্তু সেটা কি ওদেরকে হেল্প করছে, না। আমার মনে হয় এই জিনিসটাই আসলে হেল্প করছে। দেখুন ওখানে বলেছে ওরা যে ওরা প্রতি বছর একই জিনিস যেহেতু বলে, এইটাই হয়তো ওদেরকে মানে এটাই আসলে বলতেছে যে আহ, এরা ট্রান্সলেট আসলে করতে পারছে। গিভ লেকচার্স, ফলো দ্য সিস্টেম টেক্সট, ইট হেল্পস দ্য লেকচার স্পিক ক্লিয়ারলি, ডোন্ট হ্যাভ টু কম্পিউটার ব্যাকগ্রাউন্ড চ্যাটার, এবং সেম মাচ সেম থিং ইচ ইয়ার। হ্যাঁ, প্রতি বছর তারা একই জিনিস বলে। তো তুলনামূলকভাবে বেটার অ্যান্সার সবগুলোর মধ্যে হচ্ছে আসলে। জান্নাতুল, কি এ। মনে হয়? এটাই হচ্ছে বেটার অ্যান্সার, কারণ বাকিগুলোর আসলে কোনো মেনশনই নেই, রাইট? এটাই জি স্যার। বেটার অ্যান্সার, কারণ বাকিগুলোর কোনো মেনশনই নাই। তো এটা কিভাবে আমরা সলভ করলাম দেখি। এখানে যেহেতু ডিরেক্ট অ্যান্সারটা ছিল না, মোটামুটি এটা একটা কঠিন কোশ্চেনই ছিল। তো সেক্ষেত্রে আমি যেটা করলাম সেটা হচ্ছে, প্রথমে আমরা ল্যান্ডমার্ক গুলোকে খুঁজে বের করলাম, এবং দেখলাম যে এর পরে আর এটা রিলেটেড কোনো মেনশন নেই। তাহলে অ্যান্সার যদি থাকে তাহলে এই জায়গাটুকুর মধ্যে আছে। তখন এই জায়গাটুকু ভালো করে পড়ে আমরা অপশনের দিকে গিয়ে প্রসেস অফ এলিমিনেশন আগালাম, যে কোনটাকে বাদ দেওয়া যায় আসলে। সো কারেক্ট অ্যান্সার চুজ করাটা এখানে খুবই টাফ ছিল, সো রং অ্যান্সার চুজ করাটা ইজি হলো, এবং প্রসেস অফ এলিমিনেশনে আমরা আসলে 28 নম্বর অ্যান্সারটা পেয়ে গেছি। ওকে, সো এই কারণে 28-এর অ্যান্সারটা আমাদের হচ্ছে আসলে রিপিটেড কন্টেন্ট অফ দ্য লেকচার, কারণ এই যে ওরা সেম থিং ইচ ইয়ারে বলে, এটাই আসলে মোটামুটি হেল্প করছে। ওকে জানাতুল, ঠিক আছে। সো এবার আমরা একটু দেখি যে আমাদের পরের প্রশ্নটা কি বলছে। ওকে, জানাতুল তো বললো। আমরা সুপ্রিয়ার কথা এর আগের বার শুনতে পাচ্ছিলাম না। সুপ্রিয়া যদি কথা শোনা যায় তাহলে এবার সুপ্রিয়া বলতে পারে। আমরা 29 নাম্বারটার দিকে একটু যাই। সুপ্রিয়া, একটু আনমিউট করে দেখুন তো আপনার কথা শোনা যাচ্ছে কিনা। ওকে, সুপ্রিয়ার কথা শুনতে পাচ্ছি না। সুপ্রিয়া, একটু কেটে আবার জয়েন করুন, হয়তো আপনার ওখানে সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে। আচ্ছা, এবার 29টা সলভ করার জন্য আর কেউ আছেন? হাত তুলুন তো দেখি। এনিওয়ান এলস? ওকে, মিতু পড়তে চাচ্ছেন। হ্যাঁ মিতু, আপনি পড়া শুরু করুন ম্যাম। ওয়েন রেফারিং, When referring when referring to Hitchhiker's Guide to হাইকার্স the গাইড, Galaxy, Hi, হাইকার্স গাইড। Hiker's Guide to the Galaxy, the writer suggests that. সাজেস্ট করে কিছু একটা বলেছে। তো এখন আমরা প্যাসেজে যাব এবং আমরা এই নামটাকে খুঁজে বের করব। তো তার আগে একটু আমি বলে নেই যে এটা আমার অসম্ভব পছন্দের একটা বই, দ্য হিচ হাইকার্স গাইড টু দ্য গ্যালাক্সি। এটা খুব ছোট একটা বই, খুবই বিখ্যাত একটা বই, এবং আপনারা কেউ যদি ইংরেজি বই পড়া স্টার্ট করতে চান, হিচ হাইকার্স গাইড টু দ্য গ্যালাক্সি এটা আসলে চমৎকার একটা উদাহরণ হতে পারে। আমি আপনাদেরকে এটার একটু আহ ছবিটা দেখায় রাখি। দ্য হিচ, ভাইয়া এটা অনলাইনে পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, এটা অনেক পুরনো বই। ও, এটার উপর মুভিও হয়েছে, আমি এটা জানতাম না, এইমাত্র দেখলাম এটার উপর মুভিও হয়েছে। তো এটা এটা খুবই সুন্দর একটা বই, আমার খুবই পছন্দের আসলে, আমি অনেক আগে পড়েছি। দ্য হিচহাইকার্স গাইড টু দ্য গ্যালাক্সি, এটা দেখতে এরকম হবে। এটা যেটা, আর এটার উপর একটা সিনেমা হয়েছে দেখতে পাচ্ছি, ভালো লোকজন অভিনয় করেছে, খুবই বিখ্যাত লোক। ওকে, তো এটা একটু আপনারা দেখতে পারেন। ও, কয়েকটা আছে, হ্যাঁ এইটা আসলে বেশি ম্যাচ করছে গল্পটার সাথে, এটার কাহিনীটা, এই ছবিটা আসলে ম্যাচ করছে। সো আপনারা এটাকে একটু দেখবেন, আই থিংক ইউ উইল এনজয় ইট।
সো হিচহাইকার্স গাইড টু দ্য গ্যালাক্সি, দ্য রাইটার কি সাজেস্ট করেছিল এটা আমরা এবার একটু দেখবো। পরের অংশে আছে, আমরা দেখতে পাচ্ছি। আমি 3 আপনাদেরকে নাম্বারটা। হ্যাঁ, আমি আপনাদের বলেছিলাম যে এটার কিন্তু অ্যান্সার লোকেশন সিরিয়াল মেনশন করবেন। হ্যাঁ, মিতু ম্যাম আপনি এবার একটু পড়া শুরু করবেন। লেটস সি। পড়া শুরু করুন। দ্য আইডিয়া। The idea of artificial space translation has been around for a long time. Douglas Adams' science fiction novel, Hitchhiker Guide to the Galaxy, published in 1979, featured a life form called the Babel fish, which, when placed in the air, enabled a listener to understand any language in the universe. It came to represent one of those devices that technology and enthusiasts Enthusiasts dream dream of. of long before they become particularly realizable, like TVs flat enough to hang on walls. Objects that we once could only dream of having, but that are now commonplace. Now, devices that look like prototype bubblefish have started to appear, riding a wave of advances in artificial translation and voice recognition. আচ্ছা, সামারি করা যাক এখানে কি বলছে। আর আমাদেরকে খেয়াল করতে হবে, হিচহাইকার্স গাইড টু দ্য গ্যালাক্সির কথা যখন বলেছে রাইটার, তখন সে আসলে কি বোঝাতে চাচ্ছে। দ্য আইডিয়া অফ আর্টিফিশিয়াল স্পিচ ট্রান্সলেশন, এটা আসলে অনেক দিন ধরেই আসলে পৃথিবীতে আছে। ডগলাস অ্যাডামের বিখ্যাত একটা বই আছে, সায়েন্স ফিকশন উপন্যাস, এটার নাম হচ্ছে দ্য হিচহাইকার্স গাইড টু দ্য গ্যালাক্সি। 1979 সালে এটা পাবলিশ হয়, এবং এখানে একটা লাইফ ফর্ম মানে হচ্ছে একটা প্রাণী, এটা একটা প্রাণীকে দেখিয়েছিল, যে প্রাণীর নাম ছিল ব্যাবেল ফিশ। ব্যাবেল ফিশ হচ্ছে এইটা, এই যে দিস ইজ ব্যাবেল ফিশ। ব্যাবেল ফিশ, হুম, এটা হচ্ছে ব্যাবেল ফিশকে দেখাইছে গল্পটার ভিতরে। তো এই ব্যাবেল ফিশ কি করতে পারে, ব্যাবেল ফিশ যেটা করতে পারে সেটা হচ্ছে এরকম, যেটা কানে যদি লাগানো হয়, হুম, তাহলে যে কোনো লিসনার যে কোনো ল্যাঙ্গুয়েজকে শুনে, সেটাকে ইউনিভার্সের যে কোনো ল্যাঙ্গুয়েজকে শুনে সেটা হচ্ছে ট্রান্সলেট করতে পারে। It came to represent one of the devices that technology enthusiasts dream of long before they become practically reliable. তো এটা আসলে মানুষজন অনেক দিন থেকে কল্পনা করতেছিল। আম, আমার আরো কিছু পছন্দের টিভি সিরিজের মধ্যে বা মুভি সিরিজ আছে, যার মধ্যে আছে স্টার ট্রেক এবং স্টার ওয়ার্স। এই দুই মুভি এবং টিভি সিরিজের মধ্যেই এই ধরনের আইডিয়া আছে, যে আম, মানুষজন কোন একটা ছোট যন্ত্র কানে লাগিয়ে নিচ্ছে বা মুখে লাগিয়ে নিচ্ছে, এবং তারা যে কোনো কিছুকে ট্রান্সলেট করতে পারছে। এটা হচ্ছে টেকনোলজি এনথুসিয়াস্টদের অনেক দিন ধরেই তাদের ড্রিম ছিল। যেমন টিভি ফ্ল্যাট এনাফ টু হ্যাং অন দ্য ওয়াল, কারণ একসময় মানুষজন আর কি, অনেক আগে, বর্তমানে ফ্ল্যাট স্ক্রিন টিভি আসার আগে অনেক আগে থেকে মানুষজন এটাও কল্পনা করছিল যে একসময় টিভি কেমন হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে, যেটা দেয়াল থেকে ঝুলানো যাবে। তো object that we once could only dream of having but now they are commonplace. তো আগে এরকম অনেক জিনিস ছিল যেগুলো আমরা শুধু কল্পনা করতে পারতাম, এখন এগুলো কমন হয়ে গেছে। সেরকমই একটা আইডিয়া ওরা বলতেছে, যে ব্যাবেল ফিশের আইডিয়া, এটাকেও ধারণা করছে যে এটা ওই সময় একটা কল্পনা ছিল। সো এটা হয়তো এখন এই ব্যাবেল ফিশের মতো প্রোটোটাইপ কিছু ডিভাইস চলে আসতে শুরু করেছে। এই জিনিসটা মূলত আসলে বলেছে। তো চলুন দেখি এবার আমরা অপশনস গুলোর দিকে তাকাই এবং দেখি যে এখান থেকে আমরা কোনো অপশনস কে এই ব্যাবেল ফিশের আইডিয়া বা হিচহাইকার্স গাইডের যে আইডিয়াটা, এটার সাথে মিলছে কিনা। দ্য ব্যাবেল ফিশ ওয়াজ কনসিডার আনডিজায়ারেবল এট দ্য টাইম। মিতু, এই কথাটা বোধহয় সত্য না, রাইট? সত্য না। আনডিজায়ারেবল তো ছিল না, এনথুজিয়াস্ট ছিল মানুষজন, তো এটাকে আমরা Yes. কেটেই দিতে পারি। This book was not seriously intending to predict the future. এর বোধহয় আমরা Predict জানি না, রাইট? future এর কথা বলে নাই। আচ্ছা, এর বোধহয় আমরা জানি না যে এটা চাচ্ছিল না।
আর্টিফিশিয়াল স্পিচ ট্রান্সলেশন ওয়াজ নট এ সারপ্রাইজিং ডেভেলপমেন্ট। এটা মানুষকে সারপ্রাইজ করে, এটা আমি হাতে রাখলাম কারণ এটা মানুষজন ড্রিম করতেছিল অনেকদিন ধরে, এটা এখানে একটা ইন্ডিকেটর আছে। সাম স্পিচ ট্রান্সলেশন টেকনিক্স আর বেটার দেন আদার্স। আচ্ছা, এখানে কি কয়েকটা টেকনিকের মধ্যে কোনো তুলনা করেছে? মনে হয় না। সো বেটার অ্যান্সার হচ্ছে সি, এবং সিটা আসলে কেন কারেক্ট অ্যান্সার? ওই যে লাস্টের দিকে বারবার করে যেটা বললো যে এটা ওই ওয়ান অফ দোজ ডিভাইসকে রিপ্রেজেন্ট করছে, মানে হিচহাইকারের গাইডে হিচহাইকারস গাইড টু দ্য গ্যালাক্সিতে যে ব্যাবেল ফিশ আছে, সেটা আসলে ওই ডিভাইসগুলোকেই রিপ্রেজেন্ট করছে, যেটা আমাদের মানুষজন অনেক মানে এটা প্র্যাকটিক্যালি রিলেবলের আগে থেকেই মানুষজন যেটার কথা কল্পনা করেছে, মানে ডিজায়ার করেছে। আহ এরকমই একটা জিনিস এটা ছিল, তার মানে এটা সারপ্রাইজিং ছিল না, মানুষজন অনেকদিন আগে থেকে এটাকে নিয়ে ভাবতেছিল। 29-এর অ্যান্সার সেজন্য আমাদের হয়ে যাচ্ছে আসলে সি। ওকে মিতু, বোঝা গেছে জিনিসটা? প্রসেস অফ এলিমিনেশন, বাকিগুলোকে বাদ দিতে পারলে আমাদের কারেক্ট অ্যান্সারটা আসলে চলে আসবে। সবসময় আমরা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটাকে পাবো না, আমাদেরকে লেস অ্যাপ্রোপ্রিয়েট গুলোকে বাদ দিতে পারলে আমরা কারেক্ট অ্যান্সারটা চলে আসবে। তো 29 পর্যন্ত আমরা করলাম, 29-এর পরে এবার আমরা 30 মানে মাল্টিপল চয়েসের লাস্ট প্রশ্নটা এখন করতে যাচ্ছি। কে পড়বেন একটু হাত তুলুন, আমরা দেখি লাস্ট কোশ্চেনটা এবার একটু সলভ করবো। ওকে, সো ওকে, সুপ্রিয়া আরেকবার আনমিউট করছে। সুপ্রিয়া দেখে আরেকবার ট্রাই করুন কথা বলার জন্য। হ্যালো সে সামথিং। হ্যালো শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটা পড়ুন তো দেখি, আমরা শুনতে পাই কিনা। হোয়াট ডাজ What does what does the writer say about sharing earpieces? ইয়ারপিসেস, বাহ হ্যাঁ, সুন্দর শুনতে পেয়েছি। রাইটার আসলে ইয়ারপিস শেয়ারিং এর ব্যাপারে বা শেয়ারিং ইয়ারপিসের ব্যাপারে কি বলেছে? ইয়ারপিস মানে যেটা কানে দিয়ে কথা টথা শুনে এরকম জিনিসপত্র আর কি। আমরা প্যাসেজে যাব, দেখবো ইয়ারপিস শেয়ারিং এর ব্যাপারে কিছু বলেছে কিনা, লেটস সি। এটার অ্যান্সারটা ব্যাবল ফিশের পরেই থাকার কথা। শেয়ারিং শেয়ারিং শেয়ারিং, দেখেন তো এই I প্যারাগ্রাফে catch me. শেয়ারিং ইয়ারপিসের কথা কি দেখতে পাচ্ছি? তার আগে তো নেই। No, শেয়ারিং 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 শেয়ারিং, এই যে ট্রান্সলেশন ইয়ারপিস পাইলটস। হ্যাঁ, তাহলে এটা আমাদের কিন্তু অ্যান্সার হতে পারে এই জায়গা থেকে। তো আমরা একটু এটাকে মুভ করে নিয়ে আসি। আচ্ছা, সুপ্রিয়া ম্যাম আপনি এটা পড়তে পারবেন কিনা দেখুন তো। ফর এ কনভারসেশন, for a conversation, both speakers need to have device called pilot, translator earpieces in their ears. What we find that there's a barrier with sharing one of the earphones with a stranger. Says Oche. আরেকটু পড়ুন আরেকটু পড়ুন। That can't have been totally unexpected. হুম, The problem would be solved if earpieces translator become sufficiently prevalent that strangers would be likely to already have their own in their ears. ইয়ার whenever that Whether happens, whether whether what that happen, হ্যাঁ whether that whether happen, that happens and how quickly will probably depend not so much on the earpieces themselves, but on the prevalence of voice controlled device and artificial translation ইন in জেনারেল। general. ওকে, তো এখানে ওভারঅল যে জিনিসটা বলছে কনভারসেশনের জন্য, মানে ওরা বলছে যে ট্রান্সলেটর ডিভাইসের কথা বলছে, যে কনভারসেশনের জন্য দুইজন স্পিকারের কাছেই একটা ডিভাইস থাকতে হবে যেটার নাম হচ্ছে পাইলট। পাইলট ডিভাইসটা হচ্ছে এক ধরনের ট্রান্সলেট করার মতো ইয়ারপিস, তাদের কানের মধ্যে থাকতে হবে। We find that there is a barrier with sharing one of the earphone with the stranger. আচ্ছা, তাহলে ইয়ারফোন শেয়ার করার ব্যাপারে একটা বেরিয়ার আছে এটা বলতেছে। তার মানে
দ্যাট ক্যান্ট হ্যাভ টোটালি আনএক্সপেক্টেড, এবং এই যে ব্যারিয়ারটা যা আছে এটা আনএক্সপেক্টেড না। So the problem would be solved if the earpiece translator becomes sufficiently prevalent that stranger would likely to be have their own in their ear. মানে বলতেছে যে যদি ইয়ারপিসের সংখ্যা কম থাকে, তাহলে ইয়ারপিস যদি শেয়ার করতে হয় তাহলে একটা প্রবলেম আছে, ব্যারিয়ার আছে, মানে মানুষজনের মধ্যে একটা দ্বিধা কাজ করে। তারা অপরিচিত ব্যক্তির সাথে ইয়ারফোন শেয়ার করতে চায় না, এবং এটা আনএক্সপেক্টেড না। সো এই ব্যাপারটা আরো সহজ হবে যদি এই জিনিসটা সবার কাছেই মানে প্রচলিত হয়ে যায়, এবং সবার কাছেই একটা একটা করে যদি ইয়ারপিস থাকে তাহলে ভালো হয়। এটা ওয়াইদার দ্যাট হ্যাপেন্স, এটা হবে কি হবে না এবং কত কুইকলি হবে উইল প্রবাবলি ডিপেন্ড অন হাউ মাচ অন দ্য ইয়ারপিস দেমসেলফ। এটা বোধহয় ইয়ারপিসের উপরে আসলে নির্ভর করছে না যে এটা কত দ্রুত আহ, ঘটবে যে সবার কাছে ইয়ারপিস চলে যাচ্ছে, বাট অন দ্য প্রেভেলেন্স অফ ভয়েস কন্ট্রোল ডিভাইসেস। এটা বরঞ্চ ভয়েস কন্ট্রোল ডিভাইস গুলো কত বেশি বেশি আসতেছে সেটার উপর ডিপেন্ড করছে। মানে আপনি দরজা খুলতে গেলে আপনার ভয়েস কন্ট্রোল মেশিন লাগছে কিনা, বা অন্যান্য কাজে আপনার ভয়েস কন্ট্রোল মেশিন লাগছে কিনা, এটা যত বেশি বাড়বে তত মানুষজন হয়তো এই ধরনের ট্রান্সলেট করার ইয়ারপিসটা কিনতে পছন্দ করবে, এবং তত বেশি এটা আসলে সবার কাছে ছড়িয়ে পড়বে। বাট আপাতত যেটা সমস্যা সেটা হচ্ছে যে মানুষজনের মধ্যে একটা বেরিয়ার আছে, দ্বিধা আছে হয়তো, যে তারা স্ট্রেঞ্জারের সাথে এটা শেয়ার করতে চায় না, এবং জিনিসটা অত বেশি আনএক্সপেক্টেডও না। তো একটা প্রবলেমের কথা বললো এবং একটা সলিউশনের কথা বললো, দেখি আমরা এবার 30-এর প্রশ্নের অপশনের সাথে কোনটা ম্যাচ করছে। 30 বলেছে হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট শেয়ারিং ইয়ারপিস। সে একটা প্রবলেম বলেছে, একটা সলিউশন বলছে, দেখি কোনটা ম্যাচ করে। এ, ইট ইজ সামথিং পিপল উইল গেট ইউজ টু ডুইং, হতে পারে। ওকে, এটাকে আমরা হাতে রাখলাম। দ্য রিলাক্টেন্স টু ডু দিস ইজ আন্ডারস্ট্যান্ডেবল, নট আনএক্সপেক্টেড। আচ্ছা, এটাও হতে পারে, এখানে একটা বাধা আছে এবং এটা আন্ডারস্ট্যান্ডেবল। দ্য ইকুইপমেন্ট উইল বি আননেসেসারি ইন দ্য ফিউচার, না, আননেসেসারি হবে না, বলছে এটার ব্যবহার বাড়বে। ইট ইজ সামথিং ফিউ পিপল নিড টু ওরি অ্যাবাউট, ওরি অ্যাবাউট এর ব্যাপারে কিছু বলেনি। এ আর বি এর মধ্যে একটা হবে স্যার। আপনাদের চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি, 30 সেকেন্ড সময়ে আপনাদের কার কি মনে হয় এ আর বি এর মধ্যে কোনটা বেটার অ্যান্সার বলে আপনাদের মনে হচ্ছে? ঠিক আছে, দেখুন তো, একটু চ্যাট বক্সে লিখে জানান এ আর বি এর মধ্যে বেটার অ্যান্সার কোনটা, হোয়াট ডু ইউ থিঙ্ক? ওকে, টাইম শেষ। তাহলে দেখা যাক এ আর বি এর মধ্যে বেটার অ্যান্সার কোনটা। পিপল ইউজ টু গেট টু ইউজ টু ডুইং, দ্য রিলাক্টেন্স টু ডু দিস ইজ আন্ডারস্ট্যান্ডেবল। আমার মনে হয় বেটার অ্যান্সার হচ্ছে বিটা। তার কারণ হচ্ছে মানুষজন যেটাতে ইউজ টু হবে এরকম কোনো কথা আমার আসলে চোখে পড়ছে না। এটা সলিউশনের ক্ষেত্রে এই কথাটা বলতে পারতো, মানুষজন ইউজ টু হবে এটার কথা বলেনি, মূলত সলিউশনে বলেছে যে এটা প্রিভিলেন্ট হয়ে যেতে গেলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। মানুষজন ইউজ টু হবে এরকম কোনো কথা বলেনি, কিন্তু এটা বলেছে যে এটার প্রতি যে রিলাক্টেন্সটা, যে ব্যারিয়ারটা, এটা কান্ট হ্যাভ বিন টোটালি আনএক্সপেক্টেড, মানে এটা এক্সপেক্টেড। তাহলে ব্যারিয়ারটা এক্সপেক্টেড মানে হচ্ছে দ্য রিলাক্টেন্স হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবল। এ আর বি এর মধ্যে বেটার অ্যান্সার হচ্ছে আসলে বি। সেই কারণে আমাদের মনে হয় এখানে আমরা যে চারটা মাল্টিপল চয়েস আসলে সলভ করলাম, চারটা অপশনের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ স্কিল ছিল প্রসেস অফ এলিমিনেশন। কোনোটার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সারটা খুব স্পষ্টভাবে যে ছিল তা না, কিন্তু রং অ্যান্সার গুলো তুলনামূলকভাবে বেশি স্পষ্ট ছিল। সবগুলোর ক্ষেত্রে এই জিনিসটা আসলে করাতে আমাদের মনে হয় এটা একটা বেটার অ্যাপ্রোচ হতে পারে। এই জায়গায় আমরা আমাদের এই অংশটুকুকে শেষ করছি।